আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে আমরা যারা প্রাইভেট চালক এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন আমরা এই সমাজের অবহেলিত, নির্যাতিত। আমরা মানুষ, কিন্তু আমরা যাদের গাড়ি চালক তারা আমাদেরকে মানুষ হিসাবে মূল্যায়ন করে না। আজকে আমরা এটা কেন, আজকে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন, সেটা হলো আমরা এখানে কেউ আছে ব্যক্তিগত মালিকানা ড্রাইভার, আবার কেউ আছে অফিসিয়াল কোম্পানির ড্রাইভার। দেখেন, আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। আমরা যখন সকালে ডিউটিতে যাই, আবার রাত্রি যখন গাড়ির চাবি জমা দিই, পরের দিন আমার চাকরি আছে কিনা এটা আমরা অনিশ্চয়তা। আমাদের ডিউটির টাইমের কোনো টাইম টেবিল নেই, এবং আমাদের যে জীবনের যে একটা নিশ্চয়তা, এটা আমাদের কোনো মালিককে এটা দিতে চায় না। আমি বলতে চাই, আমাদের 8 ঘন্টা কর্মদিবস এটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, আমাদের জীবনের সুরক্ষা দিতে হবে, আমাদের যে দাবি দাবা এটা আমাদেরকে মানতে হবে, এবং আমরা আগামী দিনে ইনশাল্লাহ এর চেয়েও যেন ভালো কিছু করতে পারি এবং রাজপথে থাকতে পারি। আশা করি আমাদের যারা প্রধান অতিথি এবং যারা আছেন, আমাদের এই দাবি ইনশাল্লাহ আগামী দিনে এবং ভালো কিছু আমরা পাবো, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই কনভেনশনে এখন আমি সংক্ষিপ্ত মতামত রাখার জন্য অনুরোধ করছি আমাদের ইউনিয়নের সহ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে। সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হাবিবুর রহমান হাবিব। ঢাকা জেলা ট্যাক্সি কার, অটো টেম্পো, অটো রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন আয়োজিত চালক কনভেনশন সেন্টার, উপস্থিত শ্রম কমিশন এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি এবং প্রত্যেক ইউনিটের সদস্যবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি দু একটা কথা বলবো, যেহেতু সময় শেষ। সংগ্রামী বন্ধুরা, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু বলেছেন, আমাদের যোগাযোগ যে উপদেষ্টা উনি কিন্তু বলছে যে একটা ড্রাইভার লাইসেন্স করতে হলে 60 ঘন্টা প্রশিক্ষণ দিতে হবে। তাহলে উনাকে একটু ভাবার দরকার ছিল যে আমি একজন চালককে লাইসেন্স নিতে লাগলে 60 ঘন্টা প্রশিক্ষণ দিতে হবে। আজকে যারা এনে গাড়ি চালক তারা 10 বছর, 15 বছর, 20 বছর ধরে গাড়ি চালাচ্ছে। তাহলে সেই ড্রাইভার যদি লাইসেন্স রিনিউ করতে হয়, তারা নতুন করে আবার 60 ঘন্টা প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স করতে হবে। একটা নাটকীয় ব্যাপার। আরো কিছু কথা, আমরা লাইসেন্স করছি, রিনিউ করছি, আমি নিজেই রিনিউ করছি আজ প্রায় 4 বছর। এতদিন আমাদের যে বাপ দাদার আমলের একটা কাগজ দিয়ে রাখছে, ফটোকপি করতে করতে পকেটের ভাঁজ করে রাখতে রাখতে ওইটা নষ্ট হয়ে গেছে। বিআরটিএতে যাই, একটা সিল মেরে দেয়। এইভাবে করতে করতে 4 বছর পার হয়ে গেছে। এখন একটা ড্রাইভিং লাইসেন্স বেরিয়েছে, ওইটা নিয়ে আমরা চালাচ্ছি। তাহলে বাংলাদেশের গভর্নমেন্ট বিআরটিএ লাইসেন্স দিচ্ছে আমাদেরকে, সেই লাইসেন্স একটা কোম্পানি এনজিওর মাধ্যমে আপনার পাকিস্তান অথবা ইন্ডিয়া অন্যান্য রাষ্ট্র থেকে সেই কার্ড আসে, আসে। আমি 4 বছর রিনিউ করতে দিছি, আমার লাইসেন্স এখনো পাই নাই। তাহলে এই হলো আমাদের যারা দেশ পরিচালনা করছে তাদের একটা নাটকীয় ব্যাপার। আর আমরা যারা গাড়ি চালক আছি, 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি আমাদের নেতৃবৃন্দ তো বলছেন, নতুন করে তার কিছু বলার নাই। কিন্তু দু একটা কথা বলি, একটা গল্প বলে আমি শেষ করে দিব। আমাদের মধ্যে এমন এমন গাড়ি চালক আছে আর এমন ভালো মালিক আছে, ভাষায় প্রকাশ করা যায় না। তা একজন মালিক আর একজন ড্রাইভার, ওই মালিকের ড্রাইভার তার ওইখানে 14 বছর কাজ করার পর তার একটা ছেলে বাবু হয়, তার ঘরে একটা ছেলে বাবু হওয়ার পরে সে প্রতিদিন সকালবেলা 6টার সময় চোখ মুছতে মুছতে ডিউটিতে আসে,
আর রাত 12টা 1টার সময় উনি বাড়িতে যায়। এই পালি করতে করতে 5 বছর সন্তানের বয়স হয়ে গেছে। বয়স হয়ে যাওয়ার পরে 5 বছর পরে ওই মালিক জিজ্ঞেস করতেছে, আচ্ছা অমক, তোমার তো ছেলে বয়স তো প্রায় 5 বছর হয়ে গেছে, কত বড় হয়েছে? তাহলে আমরা অনেক সময় দেখাই আমার ছেলে হয়তো এত বড় হয়েছে অথবা এতটুকু হয়েছে, কিন্তু উনি দেখায় যে আমার ছেলেটা স্যার এত বড় লম্বা হয়েছে। আর মালিকেই প্রশ্ন করছে যে সবাই দেখায় এইরকম আর এইরকম, তুমি এইরকম দেখালে কেন? আর ওই ড্রাইভার বলতেছে যে স্যার আমি কোনো সময় তো আমার ছেলের খাড়ানোর অবস্থায় আমি দেখি নাই, দাঁড়ানোর অবস্থায় দেখি নাই, তা আমি শোয়ার অবস্থায় দেখছি, এই জন্য আমার আমার ছেলেটা এরকমই হয়েছে। তা মালিক বলতেছে যাক ভালোই হয়েছে। এই হলো আমাদের মালিকের চরিত্র। আর আমরা আমাদের ড্রাইভার যারা, আমরা যারা শ্রমিক এবং যারা কাজ করি, অধিকাংশ চালকরা আমরা বেশিরভাগ বুদ্ধিজীবী। আমরা এই চালকদের সঙ্গে এই ইউনিয়নে আমরা প্রায় 12 বছর আমি কাজ করতেছি। অসংখ্য চালকের সঙ্গে উঠা বসা করছি। এরা একজন মালিক যদি বলে যে তোমার ডিউটি আজকে রাত 2টায় শেষ করছো, তুমি ভোর 5টার সময় আসবা, উনি 4টার সময় যে ডিউটিতে থাকবে, কিন্তু আমার অধিকার, আমার 8 ঘন্টা ডিউটি, আমার নিয়োগপত্র, আমার পরিচয়পত্র, আমার যে দ্রব্যমূল্য সমান রেখে যে বেতনের যে দাবি, এই আদায়গুলোর জন্য আমাদের অনেক সময় অনেক চাকরির ভয়। যদি চাকরি চলে যায় তাহলে হয়তো আমরা ওই আন্দোলন করতে পারবো না, ইউনিয়নে যেতে পারবো না, একটা ভয় থাকে। তা আমারও অনুরোধ, শ্রম কমিশনার সাহেব আছে, উনি বলবেন এবং সরকার পার্লামেন্টে যে একটু বলবেন যে গাড়ি চালকরা 16 ঘন্টা, 14 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা পর্যন্ত ডিউটি করে। এইটা তো শ্রম আইনের মধ্যে পড়ে না। বাংলাদেশে শ্রম আইন একটা হওয়া উচিত, মানে গাড়ি চালকের জন্য 16 ঘন্টা, গার্মেন্টস শ্রমিকের জন্য 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, গৃহকর্মীর জন্য 16 ঘন্টা। মানে এই আইন তো বাংলাদেশে আসলে যে কোনো একটা রাষ্ট্রই, শ্রম আইন তো একটা হওয়া উচিত। সরকারি যারা কর্মচারী তারা শুক্রবার শনিবার বন্ধ পাবে, বিভিন্ন সরকারি বন্ধ পাবে। আর আমরা গাড়ি চালকরা আল্লাহর রাস্তে চলছে গাড়ি, যাত্রা বাড়ি, মানে ডিউটির কোনো শেষ নাই, বেতনের কোনো শেষ নাই, খাবার দাবার, ঘুমানো, রেস্টের কোনো শেষ নাই। সড়ক দুর্ঘটনা হলে আমাদের চালকের দোষ। সবাইকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সহ সম্পাদককে। আমি অবশ্যই আপনাদের যন্ত্রণার কথাগুলো, নিশ্চয়ই আমাদের যন্ত্রণার কথাগুলো আমাদের নেতৃবৃন্দকে, আমাদের শ্রম সংস্কার কমিশনের প্রধান, উনি সারা দেশের 80টার বেশি এইভাবে আমাদের কষ্টের কথাগুলো শুনে শুনেই সুপারিশ প্রণয়ন করেছেন, ফলে উনি জানেন। তারপরে ওনার কাছে বলতে পারলে আমাদের ভালো লাগতো যে আজকে শুক্রবার আমাদেরই এক ধরনের তারা আছে, আমরা ওনাদের কথাও শুনতে চাই। ফলে এই জন্য প্রতিনিধি যারা বলছেন, আমি আর 1-2 জনের কথা নিয়ে আমরা আমাদের পক্ষের কথা শেষ করতে চাই এবং এরপরে আমাদের 2 জন অতিথি আছে, ওনারা বলবেন। তো তার আগে আমি আমাদের সাথে সংহতি জানাতে আসছেন আমাদের বড় গাড়ির যে শ্রমিক দের যে প্রতিনিধি, শ্রমিকদের প্রতিনিধি এখানে আমাদের আছেন মোহাম্মদ সেলিম। আমি সেলিম ভাইকে অনুরোধ করছি সংক্ষেপে সংহতি জানানোর জন্য। আমাদের বাস ট্রাক যে চালকরা রয়েছেন তাদের প্রতিনিধি মোহাম্মদ সেলিম। ধন্যবাদ। আসলে আমি শুধুমাত্র এখানে সংহতি জানাতে এসে, কিন্তু আমাকে এখানে কথা বলতে হবে এটা আসলে ভাবি নাই। যাই হোক, সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, প্রধান আলোচক, আমি বিশেষভাবে কাউকে অ্যাড্রেস করলাম না। তবে আমি বড় গাড়িতে, আপনারা শুনেছেন যে বড় গাড়ি শ্রমিকদের কাজ, স্বাস্থ্য, নিরাপত্তা এগুলো নিয়ে একটু কাজ করি, চেষ্টা করছি, এবং রোড ক্র্যাশ নিয়েও কিছু কাজ করি। তো আমাদের একটা আছে, আমরা আমাদের অর্গানাইজেশন সেন্টার ফর ওয়ার্ক অ্যান্ড অকুপেশনাল হেলথ সেফটি, এইটার আমাদের একটা অ্যানালাইসিস আমরা করার চেষ্টা করছি। সেখানে আমি 2টা বিষয়কে, যেহেতু সময় খুব কম, সেটা আমি আপনাদের একটু শোনাতে চাই। সেটা হলো একটা প্রশ্ন আমরা শ্রমিকদের করেছিলাম। এর সবাই বড় গাড়ির চালক, বাস এবং ট্রাক এবং ট্রেইলার। আমি আসলে প্রাইভেট কার নিয়ে চালকদের নিয়ে কাজ করি নাই। আমি নিজেও যেহেতু বড় পরিবহনে কাজ করি, ফলে আমার কাজের ব্যারিয়ারটা হচ্ছে সেখানে। তো আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি কি চান আপনার সন্তানরা এই পাশে আসুক?
100% মানে 121 জন উত্তর করেছেন, তারা সবাই বলেছেন না। এবং অদ্ভুতভাবে লক্ষ্য করলাম, এই প্রশ্নটা যখন উত্তর করছেন উইদিন এ সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে ওনারা বলছেন যে ওনারা কেউ চান না এই পেশায় তার সন্তানরা আসুক। তো আমি একটু জানার চেষ্টা করছিলাম যে কেন। তো একটাই, যে সামাজিক মর্যাদা এবং সম্মান, এইটা অন্য সেক্টরে তো নাই, তার নিজের সেক্টরও ইদানিং আর ওনারা পাচ্ছেন না। অর্থাৎ উনি যেই পরিফেরিতে কাজ করছেন, টার্মিনাল, সেখানেও দেখা যাচ্ছে যে ওনাদের এই যে সামাজিক মর্যাদা সম্মানের জায়গাটা ওনারা পাচ্ছেন না। তো এইটা আমার কাছে খুব ইয়া লাগছে যে তাহলে এই চালকরা, আমাদের দেশকে গতিশীল রাখতে হলে আমাদের চালক লাগবেই। একটা পণ্য কিন্তু মানুষের ভোক্তার দরজা পর্যন্ত আমরাই পৌঁছে দিই, ছোট গাড়ি হোক আর বড় গাড়ি হোক। তাহলে এরা কারা আসছে আর ভবিষ্যতে কারা আসবে? আইনের বিষয়ে এখানে আমি কিছু বলবো না, এখানে বিজ্ঞজনরা আছেন, ওনারা জানেন। সংস্কার কমিশনের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, উনিও আছেন। উনি ব্যক্তিগতভাবে আমাকে বলেছিলেন যে একটা সুপারিশ দিতে, আমি ওটা লিখিতভাবে দিয়েছি। ওনার কাছে আমি কৃতজ্ঞ যে আমাদের পরিবহনের পক্ষ মানে শ্রমিকদের দুঃখটা উপলব্ধি করতে পেরেছেন এবং আমাকে সুযোগ দিয়েছিলেন যে আপনি একটা মতামত দেন, সুপারিশ দেন, আমরা দেখি, চেষ্টা করে দেখি। সেই অনুযায়ী আমি সুপারিশও দিয়েছি। তো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। একটা বিষয়, আরেকটা বিষয়, সেটা হলো মানে গ্লোবাল যেটা প্রবলেম, সেটা হলো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। এর ফলে আমাদের যে অ্যাসেসমেন্ট, সেখানে আমরা দেখছি বড় গাড়ির অনেক শ্রমিক চালক তারা কার্ডিয়াক অ্যারেস্টে মারা যাচ্ছেন। অর্থাৎ এইটা আমি একটু অবজার্ভ করার চেষ্টা করেছিলাম যে কখন এই ঘটনাটা বেশি ঘটে। তখন দেখছিলাম যে যখনই দিনে যারা লং ড্রাইভে গাড়ি চালাচ্ছেন তাদের ক্ষেত্রেই ম্যাক্সিমাম এই ঘটনাটা ঘটছে। তাহলে একদিকে উপরের তাপ, আরেকদিকে ইঞ্জিনের তাপ, আরেকদিকে হচ্ছে তার একটা অভ্যাস, যেটা হলো অতিরিক্ত মাত্রায় ধূমপান, অর্থাৎ স্ট্রেস ম্যানেজমেন্ট। এখনকার সময়ে এইটাও সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হিসেবে আমাদের চালকদের জন্য চলে এসছে, যেহেতু রাস্তার কন্ডিশন, অনেকেই বলেছেন আমাদের লং রোডেও একই অবস্থা, যে গাড়ির চাপ অনেক বেশি এবং সে সময় মতো কেউই আমরা কোথাও গন্তব্যে পৌঁছাতে পারছি না। ফলে স্বাভাবিকভাবে যে স্ট্রেসটা আমাদের, মানে মানসিক যে চাপটা আমাদের উপর আসতেছে, এইটা কিভাবে ম্যানেজ করে আমরা যেতে পারি। আমরা গাড়িটাকে হ্যান্ডেল করে গন্তব্যে নিয়ে যেতে পারি, কিন্তু আমার মানসিক অবস্থাটা, সেটার জন্য যে পর্যাপ্ত ট্রেনিং আমাদের কারোরই কিন্তু নাই। এখন আমাদেরকে সেই জায়গাটাও ভাবতে হবে যে কিভাবে এই স্ট্রেস ম্যানেজমেন্টটাকে আমরা করে আমাদের চালকদেরকে এই জায়গা থেকে নিয়ে আসতে পারি। কারণ একটা বিরক্ত তার আসলে সে এটা ম্যানেজ করার জন্য তার হাতে হয় পান আর নয়তো সিগারেটটা খান। এটাই আপনার যে স্বাস্থ্যের জন্য খুবই ভয়ানক একটা ক্ষতি করতে, ইভেন অনেকে মৃত্যুর মুখে পতিত হচ্ছেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমাকে এখানে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আবার এই ঢাকা জেলা ট্যাক্সি, কার, অটো রিক্সা চালক শ্রমিক ইউনিয়নকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা যে আমাদের চাকরির ঝুঁকির পাশাপাশি আমাদের সেখানে যে স্বাস্থ্যগত ঝুঁকি আছে সেটি সম্পর্কে আমরা কিছুটা জানলাম। আমি এখন সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কলাবাগান উপকমিটির আমাদের নেতা অলি। খুব সংক্ষেপে 1-2 মিনিটের মধ্যে বলতে হবে।